আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটা বেসিক্যালি একটা শিরোনাম আছে, অনেক সুন্দর একটা বা বড়সড় একটা ফর্মাল শিরোনাম আছে, বাট মূল বিষয়টা হলো যে ইসলাম এবং আধুনিকতা যেটা বলা হয়, মডার্নিটি বা মডার্ন চিন্তা বা পাশ্চাত্য চিন্তা আমরা বলি অনেক সময়, এটার মধ্যে কিছু সাংঘর্ষিকতা আছে, কিছু কনফ্লিক্ট আছে। এই কনফ্লিক্টটার গোড়াটা কোথায় এটা বোঝা এবং এটার ব্যাপারে আমাদের অবস্থানটা বোঝার চেষ্টা করা, এটা আর কি মূলত আলোচনার বিষয়বস্তু। তো এখানে প্রথম যে বিষয়টা আছে সেটা হলো যে আসলে এখানে কোনো সংঘাত আছে কিনা। তো এই জন্য আমরা কয়েকটা পয়েন্ট আগে চিন্তা করতে পারি। 2022 সালের ডিসেম্বর মাসে আফগানিস্তানের যে সরকার তারা একটা নির্দেশনা জারি করে, সেটা হলো যে নারীদের ঘরের বাইরে চলাফেরার ব্যাপারে একটা নিষেধাজ্ঞা। কীরকম নিষেধাজ্ঞা? যে যদি 45 মাইলের ভেতরে হয় তাহলে মহিলারা একা বের হতে পারবেন, কিন্তু যদি 45 মাইলের বাইরে হয় তাহলে তারা একা বের হতে পারবেন না, ঘনিষ্ঠ পুরুষ আত্মীয় থাকা লাগবে সাথে করে। ঠিক আছে, বুঝতে পারতেছেন? 45 মাইল ইজ অ্যাবাউট হ্যাঁ 72 কিলোমিটারের মতো। তো 45 মাইলের কম হলে মহিলারা একা একা ঘর থেকে বের হতে পারবেন, যদি এর বেশি হয় পারবেন না, সাথে করে ঘনিষ্ঠ পুরুষ আত্মীয় লাগবে। এবং এটা 3 মাস পর 2021 ডিসেম্বরে, এর 3 মাস পর 2022 মার্চে আরেকটা নির্দেশনা তারা জারি করে, সেটা হলো যে কোনো ডোমেস্টিক ফ্লাইটে বা ইন্টারন্যাশনাল ফ্লাইটে নারীরা একা যেতে পারবে না, তাদের সাথে ঘনিষ্ঠ পুরুষ আত্মীয় লাগবে, মাহরাম লাগবে বেসিক্যালি। তো এটা যখন জারি হলো তখন এটা নিয়ে ইন্টারন্যাশনাল মিডিয়াতে অনেক সমালোচনা হলো। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যেগুলো আছে, বৈশ্বিক যে সংস্থাগুলো আছে, তারা বিভিন্নভাবে এটার সমালোচনা করলো এবং তাদের বক্তব্য কি, যে এটা একটা বৈষম্য, এটার মাধ্যমে নারীদেরকে ঘরে বন্দি করে রাখা হচ্ছে, তাদের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। ভালো কথা, সৌদি আরবেও এরকম একটা নিয়ম ছিল, বিশেষ করে ফ্লাইটের ব্যাপারে, আন্তর্জাতিক ভ্রমণের ব্যাপারে, যে তারা মাহরাম ছাড়া এটা পারবে না। এটা 2019 সালে পরে বাদ দেওয়া হয়েছে, এটা ছিল। তো এই সমালোচনাগুলো কোন কোন জায়গা থেকে আসতেছে? একটা হলো যে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা, নারী বাইরে যাবে আপনি বাধা দিচ্ছেন কেন, এটা তার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ। আরেকটা হলো যে এটা শুধু নারীর জন্য কেন, এটা তো পুরুষের জন্য হইতে পারে, আপনি শুধু নারীর জন্য কেন করতেছেন, এটাও একটা বৈষম্য হচ্ছে এখানে। পাশাপাশি এই আফগান সরকার বা এর আগে সৌদি সরকার, তারা এটার পক্ষে যুক্তি কি দিছিল? তাদের যুক্তি ছিল যে এটা ইসলামের একটা বিধান, এটা ধর্মের একটা বিধান, অর্থাৎ তারা ধর্মীয় একটা যুক্তি দিচ্ছে। তো এখানেও একটা আপত্তি আসে যে সরকার কি আমাকে জোর করে ধর্ম পালন করাবে কিনা, সরকারের কি দায়িত্ব কিনা আমাকে মুত্তাকি বানানোর, আমাকে নামাজি বানানোর, এটাও একটা আপত্তি এখানে আসে। তো আমরা যেই সমাজে বড় হয়েছি, যেই ব্যাকগ্রাউন্ড থেকে আমরা বেশিরভাগ মানুষ আসছি, ফর এক্সাম্পল আমি নিজে ব্যক্তিগতভাবে যেখান থেকে আসছি, সেই সব জায়গা থেকে এই যুক্তিগুলো আসলে খুবই ভালো যুক্তি, শক্ত যুক্তি। ছোটকাল থেকে আমি এগুলোকে সঠিক জেনেই বড় হয়েছি আসলে। তো সমস্যাটা হলো যে এই যুক্তি সব তো ভালো লাগতেছে, বাকি ওই অবস্থানটা তো ইসলামের জায়গা থেকে সঠিক। আপনি যদি ইসলামের অবস্থান দেখেন, 4 মাযহাবের অবস্থান দেখেন, 4 মাযহাবের অবস্থান হলো নারী যদি নির্দিষ্ট দূরত্বের বাইরে যায় সে একা যেতে পারবে না, তার সাথে মাহরাম থাকা লাগবে। এই নির্দিষ্ট দূরত্ব কতটুকু এটা নিয়ে মতপার্থক্য আছে। কেউ হয়তো বা ওই 72 কিলোমিটার বলছেন, কেউ এর চেয়ে বেশি, কম বেশি এটসেট্রা বলছেন, কিন্তু একটা নির্দিষ্ট দূরত্বের বাইরে গেলে সাথে পুরুষ অভিভাবক লাগবে, এই ব্যাপারে সবাই একমত। এখন সমস্যাটা কোথায় হচ্ছে দেখেন, একটা হলো আমার সমাজ, আমার শিক্ষা, আমার সংস্কৃতি, যেভাবে আমি বড় হয়েছি, আমার মূল্যবোধ, এটা আমাকে বলতেছে যে এগুলা ব্যক্তি স্বাধীনতা বিরোধী, এটা বৈষম্য হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। অন্যদিকে আমি আবার বিশ্বাস করতেছি যে আমি মুসলিম, ইসলাম চিরন্তন, ইসলাম কিয়ামত পর্যন্ত আসছে, সবার জন্য আসছে, ইসলাম যেটা বলে সেটা অবশ্যই সঠিক। দুটা তো মিলতেছে না। ইসলাম যদি সঠিক হয় তাহলে এই অবস্থানও সঠিক, যদি এই অবস্থান সঠিক হয় তাহলে আমি এতক্ষণ যেগুলো বললাম সেগুলো কি হলো? বৈষম্যের কথা, ব্যক্তি স্বাধীনতার কথা, ইত্যাদি ইত্যাদি। তো এই জায়গায় দেখেন আপনি সংঘাত হচ্ছে, যে ইসলামের যে অবস্থান আর আমাদের বিল্ট ইন যে অবস্থান বা আমরা যে অবস্থান নিয়ে বড় হচ্ছি, এটার মধ্যে মিলতেছে না। এবং এটা কিন্তু শুধু এই জায়গায় না, এটা আরো অনেকগুলো বিষয়ের মধ্যে আছে। যেমন কিছু বিষয় আমি আপনাদের বলি। একটা হলো, আচ্ছা আরেকটা উদাহরণ আগে দিই। ইসলামের শিক্ষা অনুযায়ী জীবিত প্রাণীর ছবি আঁকা কি হালাল না হারাম? হারাম। আচ্ছা, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠতম চিত্রকর্ম যেগুলো আছে সেগুলো কিসের? লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা আছে। মোনালিসা কি? একটা পোর্ট্রেট, একটা নারীর পোর্ট্রেট।
ইয়োহান ভার্মিরের একটা ছবি আছে, গার্ল উইথ দ্য পার্ল ইয়ারিং, এটাও পৃথিবীর সবচেয়ে দামি ছবিগুলোর একটা, এটাও একটা পোর্ট্রেট। বটেচেলির একটা ছবি আছে, বার্থ অফ ভেনাস, এটা আরও 1 ডিগ্রি বেশি, নগ্ন নারীর পেন্টিং। এগুলো শিল্প। তো এগুলোর ব্যাপারে একদিকে আপনি বলছেন শিল্প তো ভালো জিনিস, আমরা শিল্পকলা একাডেমিতে আছি, ভালো জায়গা নাকি, শিল্প তো ভালো জিনিস, শিল্প সাহিত্য প্রগতি খুব চমৎকার জিনিস বলা হয়। আবার আপনি বলছেন আপনি ইসলাম মানেন, আবার ইসলামে বলা হচ্ছে এটা হারাম, মিলতেছে না তো। ইসলামের জায়গা থেকে যদি আপনি দেখেন এগুলো সব বাদ দিতে হবে, এবং শুধু এগুলো না, স্থাপত্য টাপত্য যা যা আছে এরকম অনেক কিছু আপনার বাদ দিতে হবে, বেশিরভাগ যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক। তাহলে আবার দেখেন সংঘর্ষ আছে কিনা, আছে সংঘর্ষ। এই সংঘর্ষের সমাধান আমরা করছি কিনা, করিনি, আমরা দুটো একসাথে ধরে রাখছি। এবং এটা আরো অনেক বিষয় নিয়ে আছে, আমি কয়েকটা নাম বলি, যেমন ধরেন পর্দা, পর্দার বিধান, বহুবিবাহ, পরিবার এবং সমাজের নারীর অবস্থান যেটা অলরেডি আসছে, এবং শরিয়া শাসন, জিহাদ ফি সাবিলিল্লাহ, এই প্রত্যেকটা জিনিস নিয়ে সমাজের গতানুগতিক যে অবস্থান, তার যে দৃষ্টিভঙ্গি, এটার সাথে ইসলামের অবস্থানটা মিলে না। এবং এর বাইরে আমাদের জীবনের অংশ হয়ে গেছে অনেক জিনিসপত্র, মনে করেন গান বাজনা, হলিউড বলিউড, এই টাইপের অনেক কিছু, নারী পুরুষের মেলামেশা, ডেটিং, এগুলো কোনো কিছুই আসলে ইসলামের সাথে কিন্তু মিলে না, কিন্তু এগুলো আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। এবং এটা ছাড়া জীবনকে কল্পনা করা আমাদের জন্য অনেকটা অসম্ভবের মতো হয়ে গেছে।